নমস্কার, শুরু করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান সমস্যা ও সমাধান। দেখুন, আমাদের জীবন কিন্তু বৈচিত্র্যময়, জীবনের সব কিছুই আপেক্ষিক। তাই কেউ হয়তো তার ডিভোর্স পেপারে সই করে দিলেই মুক্তি পাবে এই ভেবে আনন্দ পাচ্ছে, আবার কেউ তার সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য বছরের পর বছর লড়াই করছে। আজকের আমাদের এই অনুষ্ঠান যেখানে আপনাদের জন্য উপস্থিত আছেন সেই অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি শুধুমাত্র অভিজ্ঞতা নয়, তার জ্ঞানের ভাণ্ডারের দিক থেকেও আজকে এমন কিছু তথ্য নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত, যেগুলো অবশ্যই আপনাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলের প্রিয় সেই মানুষটি উপস্থিত আছেন, জ্যোতিষ গুরু, জ্যোতিষ অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এখানে বহু কোশ্চেন অ্যান্সারের আজকে পালা থাকবে। আমাকে কোশ্চেন মানে বিদ্ধ করবে, তো আমি তার অ্যান্সার দেব। তোমার ফার্স্ট কোশ্চেন একদম। দেখুন, আমরা দেখি যে অনেক ছাত্র আছে, তারা মনোযোগ দিতে পারছে না, কিন্তু তাদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা খুব ভালো কথা বলেছ। সত্যি কথা বলতে, সমস্যার উৎস শুধু পড়াশুনোর পদ্ধতি নয়, আশেপাশের পরিবেশও। ঘরে যদি আলো কম, বিশৃঙ্খলা বেশি বা শব্দ অবিরাম হয়, মন একাগ্রতা আসে না। নিয়মিত রুটিন, ছোট্ট ছোট্ট লক্ষ্য আর বিশ্রামের সঠিক মিশ্রণ মস্তিষ্ককে শৃঙ্খলিত রাখে। তাই এটা যেমন একটা বেসিক আছে, এবং গ্রহগত দিক থেকে সত্যি কথা বলতে চন্দ্রের নেগেটিভ একটা ভাইব্রেশন থাকে। চন্দ্র যখন মানে নেগেটিভ থাকে, তখন চঞ্চলতা একটা ভাব থাকে। এই চঞ্চলতার জন্যই কিন্তু সমস্ত দিক থেকে একটা সমস্যা দেখা দেয়। তাই চন্দ্র যদি ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চাটি অনেকটাই পড়াশোনা করতে পারবে এবং ভালো পড়াশোনা করতে পারবে, আর ওর পড়াশোনায় মনোসংযোগও অনেকটা কিন্তু বাড়বে। এবং এর জন্য আমি একটা টোটকা দেব, যাদের মনোসংযোগটা একটু কমে গেছে, তার জন্য সাদা চন্দন আর লাল চন্দন একসাথে পেস্ট করে যখন পড়তে বসবে, তার কপালে একটা ফোঁটা দিয়ে যদি পড়ে, তাহলে দেখবে অনেক অনেক মনোসংযোগটা বেড়ে যাবে। বেশ। আচ্ছা, অনেকের দেখা যায় যে বাড়িঘর খুব অগোছালো রয়েছে, এবং সেক্ষেত্রে এই যে ঘরের অগোছালো ভাব কি সত্যি কোনো কাজে আমাদের প্রভাব ফেলতে পারে? নিশ্চয়ই, এটা তো একদম, এটা তো ফেলবেই। মানে আমি যদি বৈজ্ঞানিক দিক থেকে বিচার করি, বিশৃঙ্খলা মনকে অবচেতন ভাবে চাপে ফেলে। ঘর গুছিয়ে আলো বাতাসের পথ খুলে দিলে স্নায়ু শান্ত হয়। তো এটি মানে অনেক সংস্কৃতিতে বাস্তু বা ফেংশুয়ের মূল দর্শন, শান্ত পরিবেশ মনকে কাজে উপযোগী করে। আর সব থেকে যেটা বড় কথা, সেটা হলো যে ঘরেতে দেখবে যে অগোছালো, মানে সব কিছু এলোমেলো যদি থাকে, তাহলে মানে মনটা অনেক চঞ্চল থাকে এবং কোনো কিছু যেন ভালো লাগে না, আর একটা নেগেটিভ রে কাজ করে। দেখবে পরিষ্কার ঘর, যে ঘরে দেখবে সবকিছু একদম টিপটপ থাকে, সাজানো থাকে, সেখানে কিন্তু অনেক পজিটিভ ঊর্জা আমরা পেয়ে থাকি এবং মনটাও ভালো লাগে। তাই বাস্তুর দিক থেকে আমি মনে করি, এইটা যদি সব ঘরে যদি পরিষ্কার, যেমনই হোক না কেন, ঘর পরিষ্কার থাকে এবং এখানকার জিনিস ওখানে না হয়, তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকে। এবং যারা জানে না যে কোথাকার জিনিস কোথায় রাখবো, কি করব, তারা যদি নিয়মিত আমার ভিডিও ফলো করে, দেখবে অনেক কিছু আমি বলে দিই যে এখানকার জিনিস এখানে, এখানকার জিনিস এখানে। আপনি ঘরের কেন্দ্রবিন্দু যেখানে আছে, একদম মিডিল ব্রহ্মস্থান, মিডিল পয়েন্ট, আপনি যদি সেখানে যদি খুব ভারী আলমারি রাখো, ভারী বস্তু থাকে, তাহলে তো সেখানে নেগেটিভ ঊর্জা থাকবে। সেরকম মানে ঘরে দেখা গেল, মানে বাস্তু শাস্ত্রটাকে ফলো করে আপনি যে গাইডলাইনটা দেন, সেটা কিন্তু প্রত্যেককে ফলো করতে হবে, তাই তো? এবং এটা মেনে চললে লাভ তো তোমারই হবে। মানে তোমার ঘর তুমি নিজে বলো না, তুমি যদি নিজে দেখা গেল তুমি ঠোঁটে লিপস্টিক পরলে, সেটা তুমি মানে ঠোঁটে না দিয়ে তুমি কপালে দিয়ে বেরালে,
তো সেরকমই তো, মানে ব্যাপারটা এরকম যে দেখা গেল কেউ একটা জামা পরলো, সেই জামাটা মানে মানে নোংরা, মানে হাফ নোংরা হাফ ভালো। তো তা কি হবে, মানে তুমি পয় পরিষ্কার থাকো এবং তোমার যেমন তুমি নিজেকে টিপটপ রাখো সেরকম ঘরকেও তোমাকে টিপটপ রাখতে হবে, তাহলে ঘরে একটা পজিটিভ একটা ঊর্জা কিন্তু পাওয়া যায়। বেশ। আচ্ছা, আজকে এই যে আমাদের বেকারত্বের সমস্যা কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, ভালো ছেলেরাও এখন চাকরি পাচ্ছে না। তো দেখা যায় অনেকেই চাকরির ইন্টারভিউতে হয়তো ভালো করেছে, পারফরমেন্স ভালো আছে, কিন্তু তারা সেখানে স্থায়িত্ব পাচ্ছে না, সেখানে স্থায়ী হতে পারছে না। এটা কেন? খুব ভালো ভালো কোশ্চেন করেছো এটা, খুবই দামি কোশ্চেন করেছো এটা। সত্যি কথা বলতে মানে কারণ কেবল সুযোগ পাওয়ার যথেষ্ট নয়, সময় ব্যবস্থাপনা, সম্পর্ক গড়া ও শেখার ইচ্ছে ধরে রাখাই মূল চাবি। তো স্থায়িত্ব আসে পেশাদার আচরণ ও শেখার আগ্রহের সম্বন্ধে। তাই সত্যি কথা বলতে নিয়মিত যদি তুমি গ্রহগত দিক থেকে একজন জ্যোতিষ তান্ত্রিকের পরামর্শ নিয়ে চলো, তাহলে দেখবে তোমার সঠিক সময় সঠিক দিকটা ঠিকঠাক থাকবে, কারণ গ্রহ আমাদের এখানে অনেকটাই ইম্পর্টেন্ট। তো আমি চাকরি এখন পেয়ে গেছি, মানে আমার মানে ধরাকে সরা জ্ঞান করলাম, মানে আমি কোনো কিছুই মানলাম না। তাহলে তো তোমার সমস্যা আসবে। আজ তোমার সমস্যা নেই, কিন্তু কাল সমস্যা কিন্তু আসবে। কে আছে আমাদের সাথে? একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। আমি শ্যামনগর থেকে রূপা মিত্রা বলছিলাম। আচ্ছা, আপনার মানে শ্যামনগর থেকে রূপা, টাইটেলটা আরেকবার বলুন। মিত্র। আচ্ছা, তো আপনি এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন? আমি অনুষ্ঠান দেখছি প্রায় 3 বছর হয়েছে। তো আমার মানে ওনার সাথে একটু যদি সরাসরি কথা বলা যেত। একদম না, আপনি তো সঠিক জায়গাতে। আমার খুব ভালো লাগছে। ওকে ওকে, ঠিক আছে, উনি সাথেই আছেন। বলা যায়? হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারবেন, বলুন বলুন, কি বলতে চাইছেন? আমার একটা পারিবারিক সমস্যা রয়েছে। আমার আচ্ছা। প্রায় 7 বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে। আমার মানে হাজবেন্ড যে আছে উনি ভালো চাকরিও করেন, কিন্তু মানে প্রায় নিত্যদিন ধরে মানে 1.5 থেকে 2 বছর হচ্ছে মানে পাড়ার লোকের কথাবার্তা শুনে ঘরে এসে মারধর বা মানে পারিপার্শ্বিক সবার সাথে মানে কথা কাটাকাটি হওয়ার পরে ঘরে এসে এমনিতে অত্যাচার করছে আমাকে, মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে। তো এটার জন্য যদি কিছু বলতেন। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো বোন। তোমাকে একটা কথা বলি, তুমি মানে খুব কষ্ট না হলে তুমি কিন্তু তোমার নিজের ঘরের কথা বলতে না। নিশ্চয়ই অনেক কষ্টে আছো, মানে তুমি আর সহ্য করতে পারছো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে খুব কষ্ট ফিল করছো। যেমন দেখো, মানুষ অর্থ কষ্ট সহ্য করতে পারে, কিন্তু বরের অত্যাচার, যাকে সব থেকে বেশি ভালোবাসা যায়, যাকে কাছে পাওয়া যায়, যাকে কাছে নিয়ে থাকা যায়, সেই মানুষটি যদি অসহ্য হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই ভালো লাগে না। তাই তুমি সত্যি খুব কষ্টে আছো, আমি এটা ঠিক করে দেব নিশ্চয়ই, কিন্তু তার আগে 3টে জিনিস আমি বলবো, হ্যাঁ কি না বলবে। যদি হ্যাঁ হয় হ্যাঁ বলবে, না হলে না। যেমন ধরো, এই মানুষটি একটা সময় তোমাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো, কিন্তু এখন ইদানিং আমাদের সংসারটা খুব ভালোভাবেই চলছে। হ্যাঁ, কিন্তু ইদানিং মানে সে অন্য সম্পর্কে জড়িত হয়ে মানে মোহভঙ্গ আর কি, মানে আকৃষ্ট, এবং যার সাথে আকৃষ্ট সে মানে এমনি এমনি হয়নি, তাকে কিছু করা হয়েছে। তোমার স্বামীর যে দোষ তা বলবো না, তাকে কিছু করা হয়েছে, টুকটাক করে এটা করা হয়েছে, কিছু জিনিস দিয়ে গোপনে এটা করা হয়েছে, এবং এটা মানে বহু ঘরে হয়, এবং বহু ঘরে এটাকে আমি ঠিক করে দিয়েছি। আর সত্যি কথা বলতে, একটা সময় যে তোমাকে ছাড়া এক মুহূর্ত চলতো না, সে এখন তোমার কথা শুনতেও পারে না, তোমাকে দেখলে মনে হয় জ্বর আসে তার গায়ে, এরকম একটা ব্যাপার। তো এখন তোমার আমি যতদূর ভাইব্রেশনে পাচ্ছি, তোমার কিন্তু অর্থ কষ্ট নেই, মানে অর্থের জায়গা থেকে তোমার সমস্যা পরে ভালো জায়গাতে। আমার অর্থ কষ্ট নেই, কিন্তু মেন্টালি ফিজিক্যালি অনেক কষ্ট রয়েছে, আমি জানি সেটা। এবং 2 নম্বর কথা হলো, যেটা মানে একাধিক মহিলার সাথে সম্পর্ক আছে, মানে এই মানুষটি, ঠিক না ভুল বললাম? একাধিক, একজনের না, একাধিক। তুমি হয়তো বলতে চাইছো না, একাধিক মহিলার সাথে সম্পর্ক, এবং মহিলার প্রতি একটু আকৃষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি করে।
মানে মহিলাদের প্রতি খুব আকৃষ্ট খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। ঠিক না ভুল বললাম? হ্যাঁ, এটা ঠিক। আমি মানে বুঝতে পারছি এটা চলছে তো অনেকদিন ধরে। হ্যাঁ। সেটা আর বুঝতে পারছি। আর আর দেখবে খুব সুন্দর কথা বলে, খুব মিষ্টি কথা বলে, মানে খুব আকর্ষণ করে নেয়, মানে খুব তাড়াতাড়ি সবাইকে আপন করে নেয়। ঠিক না ভুল? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তুমি কি চাও আমি এই মানুষটিকে একদম তোমার মানে আগের মতো যে সম্পর্ক ছিল সেই সম্পর্কতে ফিরে আনি? চাও কি? হ্যাঁ, অবশ্যই সেই উদ্দেশ্যেই আপনার সাথে কথা তাহলে বলা। বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলো। জয় শ্রী রামকৃষ্ণ। ইয়েস, আমি করে দেব বোন, আমি এটা খুব তাড়াতাড়ি তোমার কাজটিকে করব, তুমি দেরি করো না। যদি মনে হয় যে চেম্বারে আসা যায় তাহলে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে আসো, আর না হলে তো অনলাইন রয়েছে, অনলাইনেও হয়। আমার এখানে দুটো ফ্যাসিলিটি রয়েছে, অফলাইন এবং অনলাইন। যদি তুমি অফলাইনে দেখাতে চাইছো তাহলে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, আর যদি মানে অনলাইনে তাহলে তো কোনো সমস্যাই নেই, খুব তাড়াতাড়ি করো, মানে যাই করবে খুব তাড়াতাড়ি করো, সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি আমিও ঠিক হ্যাঁ, করবো। খুব শিগগিরই আপনার মানে সামনাসামনি গিয়ে কথা বলাটা মনে হয় আমার পক্ষে একদম সুবিধা হবে। একদম একদম একদম। ঠিক আছে, আপনি এসে কথা বলুন, যেটা আপনি মনে করছেন যে ভালো হবে সেটাই করুন। এবং উনি যখন আশ্বাস দিয়েছেন আপনার আর ভয় নেই, আমার মনে হয় যে আপনি সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন। অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তো এটা কিন্তু এখন একটা মানে কমন সমস্যা, মানে যেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভীষণভাবে আজকাল গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে। তো এগুলো তো আমাদের আলোচনায় থাকে, প্রায়শই থাকে। তো এবারে আমি যেটা জানতে চাইবো যে অর্থ কষ্ট কি সবসময় কর্মফলের অভাবে হয়? ভালো কথা বলেছো, অর্থ কষ্ট কর্মফলের অভাবে মানে সব সময় নয় গো, অনেক সময় বাজেটের অভ্যাস বা হঠাৎ মানে খরচের জন্য চাপ তৈরি হয়। আয় যতই হোক তার পরিকল্পিত ব্যবহারই আর্থিক শান্তি আনে। আয় বাড়াতে দক্ষতা, উন্নয়ন ও সুযোগ চেনা গুরুত্বপূর্ণ, এবং গ্রহের ভাইটাল এখানে সমস্যা থাকে। আমি আজকে আমাকে দিচ্ছে রাহু, প্রচুর খরচা করে ফেললাম, আবার রাহু কিন্তু আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছে। তাই আমাকে এই ব্যালেন্সটা আমাকে করতে হবে যে আমার অনেক আছে তাই আমি খরচা করব, আমার মানে নেই খরচা করব না। আমাদের সেরকম ভাবনা চিন্তা থাকলে হবে না। নেই সেই সময়টায় যখন আমার খরচার ব্যালেন্সটা থাকে তখন যেন ওইটা যেন আমার সঞ্চয়, মানে সঞ্চয় করতে এবং মানুষ ভুলে মানে যায়। যখন টাকাটা আসে কোন খাতে ইনভেস্ট করবেন সেই সেটা জানার একদম। জন্য অবশ্যই আপনার একটা একদম। কনসালটেশন নেওয়ার আমি তোমাকে প্রয়োজন একটা আছে। ছোট্ট গল্প বলি, হ্যাঁ, আমি ছোট্ট গল্প বলি। আমাদের দেখবে কৌন বানেগা করোড়পতি, খুব ফেমাস একটা হয়, এপিসোড খুব ফেমাস ওটা। মানে আমি দেখতাম, ভালো লাগতো আমার, মানে আমার ভালো লাগে, দেখি আমি মাঝে মাঝে। তো এখন দেখা হয় না, এখন মনে হয় ওটা হয় না নাকি, এখন মনে হচ্ছে হয় না, সবসময় হয় না, মাঝে মাঝে হয়। তো ওখানে একজন ব্যক্তি ছিল, খুব শিক্ষিত পার্সন ছিল। সে একটা ভালো ভালো এডুকেশন নিয়ে একটা জায়গায় ছিল। সে কিন্তু খুব গরিব পার্সন। এবার সে পড়াশুনো করছে এবং আইপিএস বা ভালো চাকরির জন্য সে কিন্তু প্রস্তুতি নিচ্ছিল, ভালো কিছু করার জন্য, উচ্চ পদস্থ অফিসার হওয়ার জন্য সে কিন্তু প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু কোনো কারণে সে পারছিল না, বা তার অনেক নলেজ, অনেক জ্ঞান থাকা সত্ত্বেও তার হচ্ছিল না। হতো, চেষ্টা করলে নিশ্চয়ই হবে। সে কিন্তু মানে যখন স্কুল লাইফে ফার্স্ট হতো, কলেজ লাইফে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতো, মানে ভালো ছেলে, মেধাবী ছাত্র ছিল। তো সে যায় কন বানেগা করোড়পতিতে গিয়ে সে কিন্তু এত টাকা যেতে ওখান থেকে, মানে মনে হয় না যে ওরকম টাকা অন্য কেউ জিতেছিল, মানে ওই মনে হাইয়েস্ট জিতেছিল, বহু টাকা, 5 কোটি সামথিং হবে, তার বেশি ছাড়া কম নয়। সেই ব্যক্তিটা কিন্তু সেই টাকাটা পেয়ে সে কিন্তু টাকাটা রাখতে পারেনি। সে কি করলো, সে কিন্তু তার মধ্যে একটা অধ্যত্ব হয়ে গেল। সে টাকাটা বিভিন্ন খাতে ব্যয় করা শুরু করলো। সে বিভিন্ন স্টেজে তাকে ডাকা শুরু হলো। সে বিভিন্ন জায়গায় যাচ্ছে দাতাশীল ভাবে, সমাজসেবী, বিভিন্ন জায়গায় গিয়ে অনেক দান করলো, অনেক দান করছে, মানে অনেক কিছু করছে। নিশ্চয়ই দান করা ভালো,
কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে তাকে ডাকা শুরু, তার মধ্যে একটা সেলিব্রিটি ভাব চলে আসলো এবং সেই ব্যক্তি বিভিন্ন জায়গায় গিয়ে দান করতে করতে একসময় তার ঘরের যে স্ত্রী, তার যে সহধর্মিণী, তার সাথে খুব বাজে বিহেভ। সে কে ছোট্ট বাজে, ও কে, এখন ও একজন বড় সেলিব্রিটি, এখন ও ঘরের বউকেও সেইভাবে পাত্তা দেয় না, মানে একদম বাংলা ভাষায়, খাঁটি বাংলা ভাষায় তাকে কোনো পাত্তাই পায় না তার কাছে। তো এবং এই করতে করতে সে বিভিন্ন নেশায় আসক্ত এবং তার মধ্যে একটা অধ্যত্ব বেড়ে গেল। সে যে তৈরি করছিল বা তৈরি হচ্ছিল নিজেকে একজন সরকারি অফিসার হওয়ার জন্য, পড়াশোনা করছিল, কিন্তু সেই পড়াশোনাটাও কিন্তু বন্ধ হয়ে গেল এবং একটা সময় তার অর্থ বাজে খাতে নষ্ট হয়ে গেল এবং তার পড়াশোনাও শেষ হয়ে গেল, তার বউ তাকে ছেড়ে চলে গেল তার অধ্যত্বর জন্য। এবং সে কিন্তু নিজে সেই যে সেলিব্রিটি একটা ভাব, সেটাও কিন্তু চলে গেল, কেউ আর তাকে ডাকে না, সে ঘরে একা এবং সে ডিপ্রেশনের মধ্যে এবং দিন তার শেষ, আবার সেই গরিবী নেমে আসলো তার লাইফে এবং দিন 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 সে, তোমরা যদি নেট ঘাটো বা তোমরা যদি এটা একটু দেখো তাহলে দেখতে পাবে আমি কার কথা বললাম, তার নামটা আমি উল্লেখ করলাম না, কারণ সে যদি কষ্ট পায়, আমি তাকে হার্ট করার জন্য বলিনি, কারণ এটা বাস্তব বললাম ঘটনা দিয়ে বুঝিয়ে ঘটনাটা। দিলেন সবাইকে, কারণ যে- এমন একটা জায়গায় রাহু ওনাকে ফাটকা টাকা দিয়ে দিল, 5 কোটি টাকার মতো পেয়ে গেল, সেই টাকা দিয়ে সে কিন্তু যদি ব্যালেন্স করতো, সে কিন্তু একটা ব্যবসা করতে পারতো, সেই টাকাটা ভালো জায়গায় মানে রাহু মানে রাখতে আমাদের পারতো। টাকা ফাটকা দেয়, আবার হ্যাঁ, সেটাকে আবার সেটাকে আবার নিয়েও নষ্ট নেয়। করে ফেলে। একদম নিয়ে নেবে তোমাকে, তোমাকে সেটাই ব্যালেন্স বুঝতে হবে, তোমার রাহুর সাথে কিন্তু তোমাকে খেলতে হবে। মানে কিভাবে যদি- গ্রহরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, তাই আমাদের না? জীবনে গ্রহের নেগেটিভ ভাইব আসবে, কিন্তু আমরাও তাদের খেলাতে পারবো সেই অনুযায়ী, ওটাই গ্রহের নেগেটিভিটি, রাহু তো নেগেটিভ বেশিটাই, সেটার থেকে পজিটিভিটিটা কি করে নিয়ে আসবেন, দিকটা কি করে সরাবেন, দেখো, সেটাই আমরা- আপনি করে আমরা দেন। আমরা একটা জিনিস দেখেছি, ভালো করে শুনবে, আমরা একটা জিনিস দেখেছি, দেখবে যে কেউ যখন ধ্যান করতে বসে না, যখন ধরো খুব পাপী, ধরো রাবণ বা ধরো কোনো মানে কোনো একটা অসুর, রাক্ষস ধ্যান করতে বসেছে, প্রচুর ধ্যান করছে এবং ধ্যান করতে করতে সে ভগবান বাধ্য তাকে বর দেওয়ার জন্য, কারণ তার কাজে একাগ্রতা এতটাই, সে কিন্তু অসুর, সে জানে এই বর পেলে ধ্বংস করে দেবে, সব তছনছ করে দেবে, তবুও ডেডিকেটেড ওই অসুরটি এতটাই যে ভগবান ঈশ্বরও বাধ্য হয় তাকে বর দেওয়ার জন্য, মানে কি তার কর্ম ফল দেওয়ার জন্য। তাই তুমি কর্ম করলে ফল তুমি পাবে, একদম। কিন্তু সেই ফল নিজের উপর অ্যাপ্লাই করা বা রাখাটা অন্য ব্যাপার। যাই হোক, এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, তার আগে কে আছে একজন আমাদের ফোনে সাথে? আছেন, হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বামনঘাট থেকে অশোক মিত্র কথা বলছি। আচ্ছা, বলুন। আমি আমার সম্বন্ধে জানতে চাই। আমি পলিটেকনিক দিয়েছি এবং আমি ডব্লিউবিসিএস পরীক্ষাগুলো দিচ্ছি এবং এসএসসি পরীক্ষাগুলো দিচ্ছি। তো আমার পলিটেকনিক দিক দিয়ে আপনার কেরিয়ার গড়বে, না আমার ডব্লিউবিসিএস বা এসএসসি পরীক্ষার দিক থেকে আমার কেরিয়ারটা গড়ে টেকনিকে গিয়ে করতে চাই? 1 থেকে 100-এর মধ্যে একটি সংখ্যা বলো, যে কোনো। 7। তুমি একটা অন্যরকম সংখ্যা বললে, বেশিরভাগ পার্সন 1, 3, 5, তুমি 7 বললে এবং 99। 99। এবং তোমাকে বলি, তোমার মন থেকে যে কোনো একটি গাছের নাম বলো। পেঁপে। আচ্ছা, এই গাছ, সংখ্যা, তোমাকে 3টে কথা বলবো। 1 নম্বর কথা, দেখো সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, তো তাই একদম। 3টে বলবো। 1 নম্বর কথা যেটা হলো, তুমি দোনো-মোনো, এটা না ওটা, এটা না ওটা, কনফিউজড, কি করব। তোমার চন্দ্রের নেগেটিভ ভাইব্রেশন, বুধের নেগেটিভ ভাইব্রেশনের জন্য তুমি নিজে সিদ্ধান্ত করতে পারছো না যে কোন দিকে গেলে কি হবে, এদিকে না ওদিকে, এপাশ না ওপাশ, ধপাস কি হবে তুমি জানো না, যার জন্য তুমি বিভ্রান্ত। তুমি একবার তুমি এটা করছো, একবার তুমি গান শিখবে, একবার তুমি নাচ শিখবে, একবার তুমি খেলতে যাবে, একবার তুমি দৌড়তে যাবে, তুমি একবার তুমি মানে নায়ক হবে, একবার তুমি গায়ক হবে, একবার তুমি মানে এরকম মানে নানান চিন্তা ভাবনা। তো সব থেকে বড় কথা হলো, বিভিন্ন দিক দিয়ে তুমি বিভিন্ন চিন্তা ভাবনা করে আলটিমেটলি তোমার জিরো, তোমার মার্কস জিরো। তো সব থেকে
বড় কথা ভালো ছেলে, ধৈর্যবান ছেলে, কিন্তু যেটা তোমার চঞ্চল মাইন্ড, মানে তুমি নিজের সিদ্ধান্ত নিতে পারছো না, এবং 50 জনের কাছে শোনো, এটা করবো না ওটা করবো, এটা করবো না ওটা করবো, এক একজনের এক এক যুক্তি দিয়ে তোমাকে বোঝায়, এবং তুমি সেখানে একদম শেষ হয়ে যাচ্ছ। একজন বলেছে তোর পলিটেকনিক দিয়ে তোর এখানে সাকসেস পাবি, আরেকজন বলেছে না তুই তো বড় অফিসার হবি, ভালো করে পড়াশোনাটা কর। ঠিক না ভুল বললাম? একদম 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 তোমার সঠিক। তোমার নিজের যুক্তিতে কিন্তু কোনোটাই করছো না। আলটিমেটলি আমার মন বলছে, মানে আমার ভাইব্রেশনে পাচ্ছি তোমার বাড়ির কোনো বিজনেস রয়েছে খুব। আমার বাড়ির গার্জেন মানে বাবা মা এবং আমার দাদা দিদিরা ডক্টর, ঠিক আছে, তারা মানে স্ট্যান্ড মানে এখন খুব ভালোই স্ট্যান্ড করেছেন, এবং তারা ওদিক থেকে বলছে আমাকে পলিটেকনিক দিকে ওদিকটাই বলছে আর এবার আমি এদিকেও মানে কনফিউজ। একদমই আপনি সঠিক বলছেন। আমি কোনটা করলে আমার ক্যারিয়ারটা গড়ে উঠবে মানে বুঝতে পারছি না, সেই জন্য আপনার কাছে গাইডেন্স চাই। একজন তো গাইডেন্সের জন্য দরকার। আমি তোমাকে বলি, তোমার পারিবারিক যেমন বিজনেসের দিক থেকে অনেকটাই সেলফ এমপ্লয়, মানে তারা নিজস্ব বিজনেস, মানে সে একজন ডক্টর, এটা নিজের বিজনেস, কারো আন্ডারে চাকরি না, কারো আন্ডারে জব নয়। এবং সেই দিক থেকে তুমিও নিজের কিছু বিজনেস করতে পারো, তুমি নিজে কিছু করবে এবং নিজের বিজনেসে তুমি অনেকটা উন্নতি লাভ করবে। এবং সব থেকে বড় কথা, তুমি মন থেকে বলবে ইয়েস অর নো, তুমি নামে পড়াশুনো প্র্যাকটিস করছো, মানে এটা করছো, মানে ভালো অফিসার হওয়ার জন্য পড়ছো বা তুমি পলিটেকনিক পড়ছো, কিন্তু আলটিমেটলি তুমি কি সত্যিকারের পড়াশুনো করছো না নামে পড়ছো, মানে তুমি মন দিতে পারছো না। মানে মনে হয় না যে 2 ঘন্টা বসে তুমি ঠিকঠাক মতো পড়ছো, হয়তো 5 দিন 6 দিন পরে একবার হয়তো বই নিয়ে বসছো বা কিছু করছো। সবসময় কম্পিউটার নিয়ে, ফোন নিয়ে, সবসময় বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, এই সমস্ত দিকের মধ্যে তুমি কিন্তু ডুবে আছো এবং প্রচন্ড বাজেভাবে পয়সা নষ্ট করছো। ঠিক না ভুল বললাম? ইয়েস অর নো? একটু তো মানে আছি এইটা হয় আর কি। মানে সত্যি কথা বলতে মানে এই লাইনটা তো এরকম, আর সত্যি কথা পড়াশোনা ক্ষেত্রে গেলে চালাতে গেলে এগুলো পড়তেও হয়, এবং মাইন্ডটা ফ্রেশ না হলে সেগুলো পড়তে বসার মনটাও বসে না। বন্ধুদের সাথে ঘুরতে গেলে মানে এখানে গেলে মাইন্ড সেট হয়ে যায়। ঠিক আছে, ভালো, একদম ভালো, একদম ঠিক। আমি এটা শিখলাম কিছু। তুমি কন্ট্যাক্ট করো, আমি আছি, তোমার লাইফটাকে সুন্দর করে কোন জায়গাটায় ঘুরিয়ে নিয়ে যাওয়া যায় আমি দেখছি। কোনো ডিমোটিভেট করছি না, যেটা বাস্তব সেটা, যে তোমাকে আমি মানে করছি না যে তোমাদের চাকরি হবে না, কিছু হবে না। দেখো ভাই, সত্যি কথা ভালোবেসে বললাম, সাকসেস তোমার হবে, তুমি জীবনে বড় হবে তোমার বিজনেসে, তোমার চাকরিতে সাফল্য পাবে না। তুমি নিজে তুমি জানো বিভৎস, মানে কি বলবো, মানে খুবই, মানে পয়সা ওড়ানোর জন্য তোমার মতো ছেলে খুব কম আছে এই WBA এর মধ্যে। মানে প্রচন্ড পরিমাণে অর্থ নষ্ট করছো, মানে এমন। এটা সঠিক, এটা মানে কোনো বলতে ইয়ে নেই। বাড়িতে অর্থ কম নেই, অর্থ নষ্ট করছো। মানে আমার একটু মানে পয়সার দিকটা একটু মানে একটু উড়াই, এটা হ্যাঁ উড়াই। ঠিক আছে, ওকে, ভালো থাকো। ঠিক আছে, ভালো থাকো, আমি আছি। ঠিক আছে, কন্টাক্ট মি তোমার বাড়ির ফ্যামিলিকে নিয়ে বা তুমি বড়দের কাউকে নিয়ে কন্টাক্ট করো, আমি আছি। না কথা বলে কেমন লাগলো? খুবই ভালো লাগলো। স্যারের গাইডেন্স তো খুব দরকার, সেই জন্য আমি স্যারের কাছে ফোন করেছি, এবং স্যারের সঙ্গে আমি চেম্বারে গিয়েও আমি দেখা করার খুব ইচ্ছা আছে, এবং আমি বাড়িতে নয় দাদাকে নিয়ে যাব, নলে বাবা মাকে যে কোনো একজনকে নিয়ে যাব, নিয়ে গিয়ে স্যারের সঙ্গে গাইডেন্সটা আমার খুব দরকার। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। দেখুন, এই অনুষ্ঠান কিন্তু অনেকটা আপনাদের সেলফ রিয়েলাইজেশনের দিকটা করে দেয়, কারণ আমরা একটা কাজ করছি, সেই কাজটা আমাদের কতটা ভালো করতে পারে, কতটা খারাপ করতে পারে আমরা বুঝি না, কিন্তু এই অনুষ্ঠানে ফোন করলে পরে সেই জায়গাটা যেমন আপনারা বুঝে যান, সাথে যিনি রয়েছেন আমার পাশে বসে তিনি থাকলে পরে তো আপনারা চিন্তা ভাবনা একেবারেই নেই, আপনি চিন্তামুক্ত থাকতে পারেন। ভাবতে পারলে কি মানে একটা ফোনে আপনি এতটা ওর সম্বন্ধে বলে দিলেন, করছে অর্থ নষ্ট করছে। মানে এখানে WBA এর মধ্যে এমন কোনো নেই ও যা দিনে রোজগার মানে পয়সা নষ্ট করেছে, উড়িয়েছে করে। কেন আমি বুঝতে পারছি, কারণ ও বিভ্রান্ত, আমি কি করব, অর্থ আছে কিন্তু সেই অর্থটাকে নষ্ট করছে, শেষ করে দিচ্ছে। তো জায়গা থেকে এরকম বহু ছেলে মেয়েকে ঠিক করেছি, এবং বহু বাবা মা গোপনেও যে ছেলে মেয়ে আসতে চাইছে না তাদেরকে ঠিক করেছি। এখন অনেকের ভাবনা, জানো তো, অনেক লোক ভাবে বা বহু মানুষ ভাবে যে আমার ছেলে এত বদমাস, এত বাজে,
এ তো কিছু ধারণ করবে না, কিছু পড়বে না, হ্যাঁ, কোনো হ্যাঁ, রেমেডিস এটা বলে। নেবে না, এ তো কোনো কিছু বিশ্বাস করে না, কোনো কিছু মানে না, এ ফেলে দেয়, এ একদিন পড়লে 3 দিনের দিন মানে সে ছুঁড়ে ফেলে দেয়। রাখবে তো না। এর জন্য কি, এর জন্য জয়দেব শাস্ত্রী আছে না, ঠিক কথা। আমি আছি। আচ্ছা, আমার এই অনেক রকম মানে অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকম রেমেডিস আছে, যে রেমেডিসের মাধ্যমে ও ধারণ না করলেও তার কাজ হবে, বেশ। এবং তাকে সারিয়ে ঠিকঠাক করে অন্যরকম ভাবে তাকে নিয়ে আসা হয় তার লাইফে। তো জয়দেব শাস্ত্রী একটা কথাই বলে, জীবনে সমস্যা থাকবে, তার কিন্তু সমাধানও থাকবে। আমি কথা দিলাম তোমাদেরকে, যারা আমার এই অনুষ্ঠান দেখছো সবাইকে, এ ধরনের শিশু তো নয়, এরা কিন্তু কিশোর, এরা কিন্তু প্রাপ্তবয়স্ক, এরা কিন্তু অ্যাডাল্ট। মাথায় রাখবে, এই ধরনের ছেলে মেয়ে যাদের আছে, যারা বাড়ির অর্থ ধ্বংস করছে, 1 নম্বর। 2 নম্বর, এরা বিভ্রান্ত, কি করবে বুঝে উঠতে পারছে না। 3 নম্বর, একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট গল্প, সময় নেই, সময়ের সাথে সাথে। একটা সন্তান তার মা তার জায়গাটা বেছে দিয়েছে কষ্ট করে, তার ছেলেকে চাকরিতে কিছু টাকা ডোনেশন দেবে, তাই 10 লাখ 10 লাখ টাকা দিতে হবে চাকরিতে ডোনেশন। ভালো করে ভাবো কথাটা, এটা কিন্তু খুব গোপন কথা, আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। 10 লাখ টাকা হয়তো অনেকের কাছে কিছু না, কিন্তু 10 লাখ টাকা অনেকের কাছে কিন্তু অনেক কিছু। অনেক কিছু, সেই অবশ্যই। 10 লাখ টাকা সেই বৃদ্ধা মা দেবে, তার জমি বেচে সে ভাড়া থাকবে, সে গাছতলায় থাকবে, কিন্তু সন্তানের জন্য সে টাকাটা ব্যয় করবে। কাকে দেবে টাকাটা দেবে কোম্পানিকে, সেই কোম্পানিতে কাজ পাওয়ার জন্য। এবং সেই কোম্পানিতে কাজ পাওয়ার জন্য সেই ছেলেটি মিথ্যা কথা বলেছে তার মায়ের কাছে, মা আমি ওই কোম্পানিতে কাজ করব, 10 লক্ষ টাকা আমাকে দিতে হবে, তাহলে আমি একটা ভালো স্ট্যান্ড করব। সেই মা কোনো কিছু না ভেবে তার জমিটা বেচে সেই 10 লাখ টাকা দেওয়ার আগে কোনো না কোনো ভাবে আমার সাথে কন্ট্যাক্ট করে। আমি জয়দেব শাস্ত্রী বুঝতে তো পারি, ভাইব্রেশন তো পাই। আমি বললাম টাকাটা টকানো হবে, পাবে না, কোম্পানির কাছে যাবে না, এটা ওই ওই 10 লাখ নিয়ে টাকা নেবে। ও নেবে, ওর অ্যাকাউন্টে রাখবে, মজ মস্তি করবে। আগে নিয়েছিল, তুমি কি করে বুঝলে? আমার তো আগে এইভাবে 5 লাখ টাকা নিয়ে গেছে। আমি বললাম হ্যাঁ মা, আমরা বুঝতে পারি মা। সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে এসছে আমার বাড়িতে সেই মা, বাবা আমি কি করব, আমাকে বাঁচাও। আমি বললাম 10 লাখ টাকা যদি না নিয়ে যায়ও তাহলে আমায় বলবে। 10 লাখ টাকা বলে বাবা 10 লাখ টাকা নিয়ে গেছে, আজকে ব্যাংকে ঢালবে। আমি বলি তুমি ফোন করো, ফোনে পাবে না। ফোন করলো, ফার্স্ট ফোন করো, ফোন ধরেনি, তারপরে সুইচ অফ। সেই ছেলের সাথে 7 দিন ধরে আর দেখা নেই। মা 10 লাখ টাকার চিন্তা করছে না, মা করছে আমার ছেলেটার কি হলো। আমি বললাম মা কিছুদিনের মধ্যে তোমাকে ফোন করে বলবে মা আমি বাইরে আছি কাজের জন্য। মা ফোন করে আমায় বলে বাবা তুমি কি ভগবান? আমি বললাম না, আমি সাধারণ একজন মানুষ, কালীর সাধক। জয়দেব শাস্ত্রী তুমি চেনো? বলে না, আমি অন্তর দিয়ে বললাম সত্যি সত্যি। আমাকে ফোন করে বলছে আমি বাড়িতে যাব না, আমি এখানে সেই চাকরির জন্য বাইরে এসেছি একটা কাজে। আমার ফোনের সুইচ অফ হয়ে গেছে, কারণ ফোনটা কিছু খারাপ দেখা দিয়েছে। তাই আমি বলি জয়দেব শাস্ত্রী অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু জানে। তাই তোমাদের মতো মায়েরা যারা সন্তানকে খুব ভালোবাসো, তারা আর এই ভুলটি করো না। একবার আমার সাথে কনসাল্ট করো, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কনসাল্ট করো। আমি সমস্ত পথ বলে দেবো, এটা করলে এটা, এটা করলে এটা। আর যদি মনে হয় ভালো লাগে তাহলে এই প্রোগ্রামটি ছড়িয়ে দিও ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে। তাহলে তারা কিছুটা হলেও অন্তত বুঝতে পারবে, ঠকাতে পারবে না সেই মা যেই মা ভালোবাসায় অন্ধ, সেই মা বাবাদের ঠকাতে পারবে না এই সন্তানগুলি। আর এই সন্তানদের ঠিক করতে হলে গোপনে হলেও এসো মা, তোমার সন্তান জানবে না, দেখবে কিছুদিনের মধ্যে সন্তান আগের মতো সেই ছোটবেলার সেই 7-8-এ পড়া বাচ্চা ছেলেটার মতো কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।